কেন আশা আমার মনের মতো হইতেছে না? কেন সে আমার মনের মতো কাজ করিতেছে না? বিহারীকে বলিয়া দিয়াছিলে, কেন নিজের হাতে করিতে জানো না? তোমার দ্বারা যদি কোনো কাজ হয়। মহেন্দ্র তখন কাছে আসিয়া তাহাকে বুকে টানিয়া লইল। মুহূর্তের মধ্যে স্বামীকে কাছে পাইয়া আশার কান্না ফাটিয়া পড়িল। জলাশয়ের ধারে প্রকাণ্ড একটা বাঁধানো বটগাছ আছে। সেইখানে বিহারী তাহার প্যাক বাক্স খুলিয়া একটি কেরোসিন চুলা বাহির করিয়া জল গরম করিতে লাগিল এবং সকলে মিলে সেখানে আসিবা মাত্রই আতিথ্য করিয়া বাঁধা বেদির উপর বসাইয়া এক এক পেয়ালা চা গরম করিয়া দিল এবং ছোট একটা রেখাবিতে দুই একটি মিষ্টান্ন ধরিয়াও দিল। এই কাণ্ড দেখিয়া বিনোদিনী বারবার বলিতে লাগিল, ভাগ্যে বিহারী বাবু সমস্ত কিছু করিয়া আনিয়াছিলেন, তাই তো রক্ষে, নইলে চা না পাইলে মহেন্দ্রবাবুর কি দশা হইত। সত্যই চা পাইয়া মহেন্দ্র বাঁচিয়াই গেল বটে, তবুও সে বলিল, হ্যাঁ, বিহারীর সমস্ত কিছুই বাড়াবাড়ি, চড়ুই ভাতি করিতে আসিয়াছি, এখানে দস্তর মতো সমস্ত কিছু নিয়ে আসা কি জন্যে? ইহাতে মজা থাকে না। বিহারী তখন বলিল, তাই নাকি? তাহলে দাও ভাই দাও, তোমার ওই চায়ের পেয়ালাখানা আমাকে দাও, আর তুমি যাও, মজা করো কি। এমনই করিয়া দেখতে দেখতে অনেক বেলা হইল, কিন্তু চাকরেরা আর আসিল না। তখন বিহারীর বাক্স হইতে আহারেদের সর্বপ্রকার সরঞ্জাম বাহির হইতে লাগিল। চাল ডাল তরি তরকারি এবং ছোট ছোট বোতলে পেশা মশলা আবিষ্কৃত হইল। এই সমস্ত কিছু দেখিয়া বিনোদিনী আশ্চর্য হইয়া বলিতে লাগিল, বিহারী বাবু, আপনি যে আমাদেরও ছাড়াইয়াছেন, ঘরে তো গৃহিণী নাই, তবে এত কিছু শিখলেন কি করিয়া? বিহারী তখন বলিল, কি আর বলিব বৌঠান, নিজের দায়ী শিখিয়াছি, নিজের যত্ন নিজেকেই তো করিতে হয়। কিছুক্ষণের মধ্যেই বিহারী ও বিনোদিনী মিলিয়া রাঁধাবাড়ায় প্রবৃত্ত হইল। আশাও পাশাপাশি কিছু কিছু কাজ করিতে চাহিল, কিন্তু বিহারী তাহাতে বাধা দিল। এইদিকে অপটু মহেন্দ্র কোনো সাহায্য করিতে চেষ্টাও করিল না। সে শুধুমাত্র গুড়ির ওপরে হেলান দিয়া একটা পায়ের উপরে আর একটা পা তুলিয়া বসিয়াই রহিল। রন্ধন প্রায় শেষ হইলে পর বিনোদিনী কহিল, মহিনবাবু, আপনি ওই বটগাছের পাতা গুনিয়া শেষ করিতে পারিবেন না? তার থেকে বরং স্নানটা সেরে ফেলুন। ভৃত্যের দল এতক্ষণে জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। তাহাদের গাড়ি পথের মধ্যে ভাঙ্গিয়া গিয়াছিল, তখন বেলা দুপুর হইয়া গিয়াছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হইলে সেই বটগাছের তলায় তাস খেলিবার প্রস্তাব হইল, কিন্তু মহেন্দ্র কোনো মতেই গা দিল না, বরং দেখিতে দেখিতে সেই ছায়া তলে ঘুমাইয়া পড়িল। আশালতাও তখন বাড়ির মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া বিশ্রামের উদ্যোগ করিল। এইদিকে বিনোদিনী তখন বলিল, আমি তবে ঘরে চাই। বিহারী তখন বলিল, কোথায় চাইবেন? একটু গল্প করুন না, আপনাদের দেশের কথা বলুন দেখি। ক্ষণে ক্ষণে তখন উষ্ণ মধ্যাহ্নের বাতাস বইতেছে, ক্ষণে ক্ষণে দিঘির পরে জাম গাছে ঘনপত্রের মধ্য হইতে কোকিল ডাকিয়া উঠিল। বিনোদিনী তাহার ছেলেবেলাকার কথা বলিতে লাগিল, তাহার বাপ মায়ের কথা, তাহার বাল্য সখীর কথা। কথা বলিতে বলিতে তাহার মাথা হইতে কাপড়টুকু খসিয়া পড়িল। বিহারীর তখন শান্ত সচল রেখায় ম্লান হইয়া আসিল। তখন বিহারী যেন আরেকটি মানুষকে দেখিতে পাইল। বিনোদিনীও এ সকল কথা এ পর্যন্ত কাহকেও শোনাইবার লোক পাই নাই, বিশেষত কোনো পুরুষকে তো নয়ই। এইদিকে ভোরে উঠিবার কারণে ক্লান্ত মহেন্দ্রের ঘুম ভাঙিল 5টার সময়। সে তখন বিরক্ত হইয়া বলিয়া উঠিল, তা এবার ফিরিবার উদ্যোগ করা যাক। বিনোদিনী তখন বলিল, আরও একটু সন্ধ্যা করিয়া গেলে কি ক্ষতি হয় মহেন্দ্রবাবু? না, মানে শেষকালে ওই মাতাল গোড়ার হাতে পড়িতে হইবে। জিনিসপত্র গুছিয়া তুলিতে তুলিতে সন্ধ্যা হইয়া আসিল।
এমন সময় চাকর আসিয়া বলিল, বাবু, ঠিকা গাড়ি কোথায় গেছে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। গাড়ি বাগানের বাহিরে অপেক্ষা করিতেছিল। দুইজন গোরা গাড়োয়ানের প্রতি বল প্রকাশ করিয়া স্টেশনে লইয়া গেছে। আর একটা গাড়ি ভাড়া করিতে চাকরকে পাঠাইয়া দেওয়া হইল। বিরক্ত মহেন্দ্র কেবলই মনে মনে কহিতে লাগিল, আজকে দিনটা মিথ্যা মাটি হইয়া গেল। দেখতে দেখতে শুক্লা পক্ষের চাঁদ ক্রমে মুক্ত আকাশে আরোহণ করিল। চারিদিকে ঘন অন্ধকার জমিল। আজকের এই সময়ে মায়ামণ্ডিত পৃথিবীর কাছে বিনোদিনী আপনাকে কি একটা অপূর্বভাবে অনুভব করিতে লাগিল। আজকে কি ভাবিয়া আশাকে হঠাৎ এসে জড়াইয়া ধরিল। আশা দেখিল বিনোদিনী দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতেছে। আশা তখন ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, ও কি ভাই চোখের বালি, তুমি কাঁদিতেছ কেন? বিনোদিনী তখন বলিল, কিছুই নয় ভাই, আমি বেশ আছি। আজকের এই দিনটা আমার বড় ভালো লাগিল। কিসে তোমার এত ভালো লাগিল ভাই? আমার মনে হইতেছে আমি যেন মরিয়া গেছি, যেন যেন পরলোকে আসিয়াছি। এখানে যেন আমার সমস্তই মিলিতে হইতে পারে। ছি ভাই চোখের বালি, অমন কথা বলিতে নাই। গাড়ি পাওয়া গেল। বিহারী পুনরায় কোচবাক্সে চড়িয়া বসিল। বিনোদিনী কোনো কথা না বলিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। সে সুন্দর জ্যোৎস্না রাত্রি তাহার বড় ভালো লাগিতে লাগিল। অন্যদিকে আশাও গাড়ির এক কোণে ঘুমাইয়া পড়িল। এইদিকে মহেন্দ্র সুদীর্ঘ পথ নিতান্তই বিমর্ষ হইয়া বসিয়াই রহিল। চড়ুই ভাতে 2 দিন পরই মহেন্দ্র বিনোদিনীকে আরো একবার ভালো করিয়া আয়ত্ত করিয়া লইতে উৎসুক হইল। কিন্তু তাহার 2 দিন পরই রাজলক্ষ্মী ইনফ্লুয়েন্সা জ্বরে পড়িল। রোগ গুরুতর নহে, তবু তাহার অসুখ ও দুর্বলতা যথেষ্ট। কাজেই বিনোদিনী দিবারাত্রি তাহার সেবায় নিযুক্ত হইল। মহেন্দ্র তাহা দেখিয়া বিনোদিনীকে বলিল, দিন রাত এমন করিয়া খাটিলে শেষকালে তুমি তো অসুখে পড়িবে। মা সেবার জন্য আমি লোক ঠিক করিয়া দিতেছি। বিহারী তখন বলিল, মহিন্দা, অত ব্যস্ত হইও না। উনি সেবা করিতেছেন, করিতে দাও। এমন করিয়া কি সেবা আর কেহ করিতে পারিবে? মহেন্দ্র সেই হইতে রোগীর ঘরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল। একটা লোক কোনো কাজ করিতেছে না, অথচ কাজের সময় সর্বদার সঙ্গে লাগিয়া আছে। ইহা দেখিয়া বিনোদিনী অত্যন্ত বিরক্ত হইল। কাজেই 2-3 দিন পর সে কহিল, বলি মহিনবাবু, আপনি এখানে বসিয়া থাকিয়া কে সুবিধে করিতেছেন? আপনি বরঞ্চ যান, অনর্থক কালে যে কামাই করিবেন না। মহেন্দ্র যে তাহাকে অনুসরণ করে বিনোদিনী তাহা জানিত, এবং তাহা লইয়া তাহার গর্ব ও সুখও ছিল। কিন্তু এমন করিয়া কাঙ্গলপনা তাহার সহ্য হয় না, বরং ঘৃণবোধই হইত। বিহারী অল্পক্ষণের জন্য মাঝে মাঝে রাজলক্ষ্মীর সংবাদ লইতে আসে। ঘরে ঢুকিয়াই কি দরকার আছে তাহা সে বুঝিতে পারে। কোথাও একটা কিছুর অভাব আছে তাহা দেখিবা মাত্রই সে ঠিক করিয়া নিজের কাজ সমাপ্ত করিয়া বাহির হইয়া আসে। বিনোদিনী মনে বুঝিতে পারিত বিহারী তাহার এই পরিশ্রমকে শ্রদ্ধার চোখেই দেখিতেছে। কাজেই বিহারীর আগমনে সে আনন্দই লাভ করিত। অন্যদিকে মহেন্দ্র নিতান্তই কড়া নিয়মে কালেজে বাহির হইতে লাগিল, যাহার কারণে তাহার মেজাজ অত্যন্ত রুক্ষ হইয়া রহিল। তাহার উপর বিনোদিনী যেভাবে তাহার সেবা করিয়া আসিয়াছে, এখন তো সে সেবা তাহার জোটে না। সময় মতো খাবার পায় না, তাহার জামা কাপড় এমনকি জিনিসপত্র ঠিক জায়গায় থাকে না। যখন যেটি দরকার তখনই সে সেটি হাতের কাছে পাইত, কিন্তু এখন কিছুদিন হইতে তাহার এই সুখ লাভ হইতেছে না। কাজেই ইহার ফল ভোগ করিল আশালতা। একদিন মহেন্দ্র বলিতে লাগিল, জুনি, আমি তোমাকে কতদিন বলিয়াছি স্নানের আগে আমার জামাই বোতাম পরাইয়ার প্রস্তুত রাখিবে, আর আমার চাপকান প্যান্টুলুন ঠিক করিয়া দিবে। একদিনেও তাহা ঠিক করিয়া রাখিতে পারো না।
অনুতপ্ত আশা তখন বলে, আমি তো বেহারাকে বলিয়া দিয়াছিলাম। বেহারাকে বলিয়া দিয়াছিলে? কেন, নিজের হাতে করিতে জানো না? সত্যই তোমার দ্বারা যদি কোনো কাজ হয়। ইহা আশার পক্ষে বজ্রাঘাতই বটে। এমন ভৎসনা সে কখনো পায় নাই। এমনকি আশালতার মনে বা মুখে কোথাও এমন কথা আসিল না যে তুমি তো আমার কর্মশিক্ষার ব্যাঘাত করিয়াছ। এ কথা সত্যই বটে। মহেন্দ্রের কাছে এই সমস্ত জিনিসই আগে কৌতুক বোধ হইত। নিয়ত কর্মগৃহ শিক্ষার যে অভ্যাস থাকা দরকার, ইহা তাহার বোধ হয় নাই। আশা একবার করিয়া রুগ্নার শাশুড়ির ঘরের কাছে আসিয়া ঘুরিয়া বেড়ায়, এমনকি লজ্জিতভাবে ঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়ায়। সে নিজেকে সংসারের পক্ষে উপযুক্ত করিয়া তুলিতে চেষ্টা করে এবং তার মধ্যে ইচ্ছাও আছে। সে কাজ করিতে চায়, কিন্তু কেহ তাহার কাজে চাহে না। সে জানে না কেমন করিয়া কাজের মধ্যে প্রবেশ করিতে হয়, কিন্তু কেহ তাহাকে আদর করিয়া কাজ করিতেও দেয় না, আর কাজ শেখাইও দেয় না। কেমন করিয়া সংসারের মধ্যে স্থান লইতে হয় সে তো জানে না। এ সমস্ত কিছু আশালতার হৃদয়ে যন্ত্রণা দেয়। আশা অনুভব করে তার চারিদিকে সমস্ত সে যেন নষ্ট করিতেছে, কিন্তু কেমন করিয়া যে তাহা গড়িয়া উঠিয়াছিল এবং কেমন করিয়া যে তাহা নষ্ট হইতেছে এবং কেমন করিলে যে তাহার প্রতিকার হইতে পারে সে তাহা জানে না। থাকিয়া থাকিয়া কেবল গলা ছাড়িয়া কাঁদিতেই তাহার ইচ্ছা করে। সে বলে, আমি অত্যন্ত অযোগ্য, নিতান্তই অক্ষম। পূর্বে আশা এবং মহেন্দ্র সুদীর্ঘকাল দুইজনে এক গৃহকোণে বসিয়া কতক্ষণ না সময়ই কাটিয়াছে, কিন্তু আজকাল বিনোদিনীর অভাবে আশার সঙ্গে একলা বসিবার পর্যন্ত ইচ্ছা মহেন্দ্রের থাকে না। আশালতার সঙ্গে মহেন্দ্র বেশি কিছু কহে না, অর্ধেক সময় চুপ করিয়াই থাকে। একদিন একখানা চিঠি নিয়া বেহারা বাহির হইতেছে, ঠিক তখনই মহেন্দ্র বেহারাকে জিজ্ঞাসা করিল, ও চিঠি কাহার? আজ্ঞে বাবু, বিহারী বাবুর। তাকে দিল? আজ্ঞে বহু ঠাকুরানী। দেখি বলিয়া চিঠিখানা লইল মহেন্দ্র। ইচ্ছা হইল ছিঁড়িয়া ফেলে, কিন্তু দুই চারিবার উল্টো পাল্টা করিয়া নাড়িয়া চাড়িয়া বেহারার হাতে ছুঁড়িয়া ফেলিয়া দিল। যদি সে চিঠিখানা খুলিত তবে তাহাতে কি লেখা আছে দেখিতে পাইত। পিসিমা কিছুতেই সাগু বাইলি খাইতে চাহে না, আজকে তাহাকে ডালের ঝোল খাইতে দেওয়া উচিত হইবে। ঔষধ পথ্য লইয়া বিনোদিনী মহেন্দ্রকে কখনো কোনো কথা জিজ্ঞাসা করিত না, সে সম্বন্ধে বিহারীর প্রতি তাহার নির্ভর। কাজেই চিঠিখানা বিহারীকে দিয়া সে বিহারীর উদ্দেশ্যেই পাঠাইতেছিল। মহেন্দ্র বারান্দায় খানিকক্ষণ পায়চারি করিয়া ঘরে ঢুকিয়া দেখিল দেওয়ালে টাঙানো একটা ছবি তরি ছিন্নপ্রায় হওয়াতে ছবিটা বাঁকা হইয়া আছে। আশাকে তখন অত্যন্ত ধমক দিয়া সে কহিল, বলি, তোমার চোখে কি কিছুই পড়ে না? এমনই করিয়া সমস্ত জিনিস নষ্ট হইয়া যায়। দমদমের বাগান হইতে ফুল সংগ্রহ করিয়া যে তোড়াখানা বিনোদিনী পিতলের ফুলদানিতে সাজাইয়া রাখিয়াছিল, আজও তাহার শুষ্ক অবস্থায় তেমনই ভাবে আছে। অন্যদিন হইলে মহেন্দ্রের চোখে পড়িতই না, কিন্তু আজকে কি জানি তাহার চোখে পড়িল। তখন সে কহিল, বিনোদিনী আসিয়া না ফেলিয়া দিলে বোধহয় ইহার ফেলাই হইবে না। এই বলিয়া ফুল শুদ্ধ ফুলদানি থেকে বাহির করিয়া সে ছুঁড়িয়া ফেলিল। কেন আশা আমার মনের মতো হইতেছে না? কেন সে আমার মনের মতো কাজ করিতেছে না? কেন তাহার স্বভাবগত দুর্বলতাই সে আমাকে দাম্পত্যের পথে দৃঢ়ভাবে ধরিয়া রাখিতেছে না? এই সমস্ত কথাই মহেন্দ্রের মনে হইতে লাগিল। হঠাৎই তাহার চোখ পড়িল আশার উপর। সে দেখিল আশার মুখখানা পাংশুবর্ণ হইয়া গেছে, সে খাটে থাম মারিয়া বসিয়া আছে। কিছুক্ষণ পরই আশা হঠাৎ পাশের ঘরে চলিয়া গেল। মহেন্দ্র তখন সিঁড়ির কাছে গিয়া ফুলদানিটা কুড়াইয়া আনিয়া রাখিল।
ঘরের কোণে তাহার পরিবার টেবিল ছিল। চৌকিতে বসিয়া এই টেবিলটার ওপর হাতের মধ্যে মাথা রাখিয়া অনেকক্ষণ পড়িয়া রহিল। সন্ধ্যার পর ঘরে আলো দিয়া গেল, কিন্তু আশা আসিল না। মহেন্দ্র তখন দ্রুত পদে ছাদের ওপর পায়চারি করিতে লাগিল। দেখিতে দেখিতে রাত্রি ৯টা বাজিল, তবুও আশা আসিল না। মহেন্দ্র তাহাকে ডাকিয়া পাঠাইল। আশা তখন সংকুচিত পদে আসিয়া ছাদের প্রবেশদ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র তখন কাছে আসিয়া তাহাকে বুকে টানিয়া লইল। মুহূর্তের মধ্যে স্বামীকে কাছে পাইয়া আশার কান্না ফাটিয়া পড়িল। সে আর থামিতে পারে না, তাহার চোখের জলকে সে আর আটকাইয়া রাখিতে পারে না। তাহার চোখের জল যেন আর ফুরায় না। রাত্রিবেলা বিছানায় বসিয়া মহেন্দ্র আশালতাকে বলিল, কালে যে আমাদের নাইট ডিউটি পড়িয়াছে, অতএব এখন কিছুকাল আমাকে কালেজের কাছে বাসা লইয়া থাকিতে হইবে। আশা ভাবিল, এখন কি রাগ আছে? আমার উপর কি উনি এখনো বিরক্ত হইয়া আছেন, যাহার কারণে তিনি চলিয়া যাইতেছেন? কিন্তু মহেন্দ্রের ব্যবহারে রাগের লক্ষণ কিছুই পাওয়া গেল না। সে অনেকক্ষণ কিছু না বলিয়া আশার মুখখানা বুকের উপরে রাখিল। পূর্বে এমন করিয়াই আশাকে সে আদর করিত। আশা হঠাৎই মহেন্দ্রকে চাপিয়া ধরিল। মহেন্দ্র তখন দেখিল আশা কাঁদিতেছে। মহেন্দ্র তখন কহিল, চুনি, অপরাধ করিয়াছি, আমাকে মাপ করো। আশা তখন কহিল, না না, অমন করিয়া তুমি বলিও না। তুমি কোনো অপরাধ করো নাই, সকল দোষ তো আমার। আমাকে তোমার দাসীর মতো শাসন করো, আমাকে তোমার চরণাশ্রয়ে যোগ্য করিয়া লও। বিদায়ের সময় সকালবেলা মহেন্দ্র কহিল, চুনি, আমার রত্ন তুমি, তোমাকে আমার হৃদয়ের সকলের উপরে ধারণ করিয়া রাখিব, সেখানে কেহ তোমাকে ছাড়াইয়া লইতে পারিবে না। আশালতা তখন একটি মাত্র দাবি করিল তাহার স্বামীর কাছে, তুমি আমাকে রোজ একখানা চিঠি লিখিয়া দেবে। মহেন্দ্র তখন বলিল, মহেন্দ্র তখন আশালতাকে চিঠি দিতে বলিল। আশা তখন কহিল, আমি কি লিখিতে জানি? মহেন্দ্র তখন তাহার কানের কাছে আসিয়া তাহাকে ঠাট্টা করিয়া বলিল, কেন, তুমি অক্ষয় কুমার দত্তের চেয়েও ভালো লিখিতে পারো চারুপাঠ যাহাকে বলে? আশা তখন কহিল, যাও, আমাকে আর ঠাট্টা করিও না। যাইবার পূর্বে আশা যথাসাধ্য নিজের হাতে মহেন্দ্রের পোর্টম্যান্টো সাজাইতে বসিল। মহেন্দ্রের মোটা মোটা শীতের কাপড় ঠিকমতো ভাঁজ করা কঠিন, বাক্সে ধরানো শক্ত, কিন্তু উভয় মিলিয়া কোনো মতে চাপাচাপি ঠাসাঠুসি করিয়া যাহা এক বাক্সে ধরিত, তাহাতে 2 বাক্স বোঝাই করিয়া তুলিল। কিন্তু তাহাতেও হইল না, আরো 2খানি পুটুলির সৃষ্টি হইল। এমন করিয়া গোছানো বাগানো করিতে করিতে সকালক্রমে বিকেল হইয়া গেল, বিকালক্রমে সন্ধ্যা হয়। অবশেষে নিয়মিত চিঠি লেখার সম্বন্ধে বারংবার প্রতিশ্রুত করাইয়া লইয়া ভারাক্রান্ত হৃদয়ে পরস্পরের বিচ্ছেদ হইল। রাজলক্ষ্মী আজকে নিয়া 2 দিন হইল উঠিয়া বসিয়াছেন। সন্ধ্যাবেলায় গায়ে মোটা কাপড় মুড়ি দিয়া বিনোদিনীর সঙ্গে তাস খেলিতেছে। মহেন্দ্র ঘরে প্রবেশ করিয়া বিনোদিনীর দিকে একেবারেই চাহিল না। সে সরাসরি তাহার মাকে বলিল, মা, কালেজে আমার রাত্রে কাজ পড়িয়াছে, এখানে থাকিলে অসুবিধা হয়, কাজেই কলেজের কাছাকাছি আমাকে বাসা লইতে হবে, সেখানেই আজকে থাকিব। রাজলক্ষ্মী মনে মনে অভিমান করিয়া বলিল, হ্যাঁ বাবা, সে যাও, পড়ায় ক্ষতি হইলে কেমন করিয়া থাকিবে? যদিও তাহার রোগ সারিয়াছে, তবু মহেন্দ্র যাইবে শুনিয়া তখনই তিনি নিজেকে অত্যন্ত দুর্বল বলিয়া কল্পনা করিলেন। তিনি তখন বিনোদিনীকে বলিলেন, দাও তো বাছা, বালিশখানা আগাইয়া দাও। এই বলিয়া বালিশখানা অবলম্বন করিয়া তিনি শুইলেন। বিনোদিনী আস্তে আস্তে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। মহেন্দ্র একবার মার কপালে হাত দিয়া দেখিল, তাহার নাড়ি পরীক্ষা করিয়া দেখিল, কিন্তু রাজলক্ষ্মী হাত ছাড়াইয়া লইয়া কহিলেন,
নারী দেখিয়া তো ভারী বোঝা যায়, তোর আর ভাবিতে হইবে না রে, আমি বেশ আছি। এই বলিয়া তিনি দুর্বলভাবে পাশ ফিরিয়া শুইলেন। মহেন্দ্র তখন বিনোদিনীকে কোনো রকম বিদায় সম্ভাষণ না করিয়া রাজলক্ষ্মীকে প্রণাম করিয়া চলিয়া গেল। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।